ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল, সেই জন্য তুলে এনেছি, আমরা নাকি জানতে পারব। আপনি চুপ করবেন? আমি জানতে বলা হলো কিছু পরিকল্পনা আছে, তো জানতে চাই কি পরিকল্পনা করেছেন। আগের বার তো ইলেকশনের পর গণহত্যা করেছেন, লোকেদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এবার কি করবেন? মুন্ডুটাকে শোধন করে দেবেন, ফাঁসি চড়িয়ে দেবেন? কি পরিকল্পনা আপনাদের? আমরা বুঝি সে পরিকল্পনা। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো, আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। সেকেন্ড কি হতে পারে? ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে। কাকে দিয়েছেন, কত নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে, তার জন্য ফাইল নিয়ে চলে গেলেন। আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো উনি চান যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন? যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা, এটা হিন্দুদের বাংলা, হিন্দুত্বের বাংলা, সনাতনিত্বর বাংলা। তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতার নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে। দেখুন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আর উনি চান, এই জন্যই দেখুন বাংলাদেশের ওই 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বর্ডারে ফেন্সিং লাগাতে পারলাম না। প্রধানমন্ত্রীজি বলে গেলেন, কতবার চিঠি দিয়েছি, জায়গা দিন, আমরা এই বর্ডারটাকে ক্লোজ করব। উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তাহলে ওখান দিয়ে যত আছে সবাই ঢুকুক, যত বারেই ঢুকুক, তারপরে আমাদের পশ্চিম বাংলায় খুন, রাহাজানি, যত ধরনের ঘৃণ্য কাজ হতে পারে সব করুন, আর আমার জন্য পশ্চিম বাংলাদেশের সিংহাসনটা তৈরি করে দিন। কিন্তু কি আর বলবো, অনেক আছে, অনেক আছে এখানে। এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। তাই আমি এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন, যতজন এখানে বসে আছেন, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে ইলেকশন অবধি সেটাকে একটু মিটিয়ে নিন, আমরা একসাথে লড়ি। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে।
বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বরণেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন ২৬-এ তাঁদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জে সহজ নয় সেটাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। দায়িত্ব নেওয়ার আগে রাতেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন ২৬-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। ২৬-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নীতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা। কিন্তু নীতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন। ২৮শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। ২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটিং গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার ২২ গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা। বিজেপিতে নবীন বরণ। ৪৫ বছরের নীতিন নবীনই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি, সবচেয়ে কম বয়সী বিজেপি সভাপতি। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं।
বিজেপির নেতৃত্বে এবার নবীন মুখ, নীতিন নবীন। ৪৫ বছরের নীতিনের কাঁধেই দেশের শাসক দলের দায়িত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার উত্তরসূরি বেশ কয়েকদিন আগেই বেছে নেওয়া হয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের। সেটাই হলো মঙ্গলবার। দিল্লিতে নবীন বরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। নতুন সভাপতিকে অভিনন্দন জানালেন, দায়িত্বও বুঝিয়ে দিলেন। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस है। माननीय नितिन नवीन जी हम सभी के अध्यक्ष हैं और उनका दायित्व सिर्फ भाजपा को भी संभालना इतना नहीं है, एनडीए के सब साथियों के बीच भी उन्होंने तालमेल का बहुत बड़ा दायित्व भी देखना होता है। नितिन जी ने हमेशा जब जब जो जहां जहां जो जिम्मेवारी मिली अपने आप को उन्होंने साबित किया है। বিজেপির ইতিহাসে নীতিনই সব থেকে কম বয়সী সর্বভারতীয় সভাপতি। নীতিনের রেকর্ড ভাঙলেন আর এক নীতিন, নীতিন গডকরি। বিজেপির সর্বভারতীয় সভাপতি হন 52 বছরে। এবার নীতিন নবীন হলেন 45 বছর বয়সে। नितिन जी खुद भी एक प्रकार से मिलेनियल है। वो उस जनरेशन से हैं जिसने बचपन में रेडियो से सूचनाएं पाई और आज एआई के भी एक्टिव यूजर है। জন্ম রাজনৈতিক পরিবারে, বাবা ছিলেন বিজেপির নেতা। গেরুয়া রাজনীতিতে নীতিনের উত্থান ছাত্র জীবন থেকে। প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারপর বিজেপির যুব মোর্চা। বিহার বিজেপির যুব মোর্চার সভাপতি। 2006 উপনির্বাচনে জিতে পাটনা পশ্চিম থেকে বিধায়ক। 2010 থেকে বাঁকিপুরের বিধায়ক। এবারও বিধানসভা ভোটে বাঁকিপুর থেকে জিতেছেন নীতিন। 2021 থেকে তিনি বিহারের মন্ত্রী। নীতিন নবীন শুধুমাত্র নিজে জিতেছেন তাই নয়, একাধিক ভোটে দলকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 2023-এ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছিল নীতিনকে। কংগ্রেসের হাত থেকে ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। 2024-এর লোকসভা ভোটেও ছত্তিশগড়ে ভালো ফল করে পদ্ম শিবির। এবার নীতিনের বিহারেও বিজেপির দুর্দান্ত ফল। সেই নীতিনের কাঁধেই এবার বিজেপির দায়িত্ব। তবে বিজেপির নবীন সেনাপতির সামনে চ্যালেঞ্জও প্রচুর। কয়েক মাসের মধ্যেই 5 রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল। সামনেই এই 5 রাজ্যে ভোট। এর মধ্যে শুধুমাত্র অসমে বিজেপির সরকার, কিন্তু বিজেপি চায় বাকি রাজ্যগুলিতেও পদ্ম ফোটাতে। সভাপতি হয়েই নীতিন নবীনের কাছে এটা বড় চ্যালেঞ্জ। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। নিউজ 18 বাংলা।